আসসালামু আলাইকুম। আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের চ্যানেলে আমরা জমিজমা ও বিবাহ সংক্রান্ত বিভিন্ন আইনি সমস্যা ও এর সমাধান নিয়ে আলোচনা করে থাকি। তো চলুন শুরু করা যাক আজকের আলোচনা। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সে বিষয়টি হচ্ছে জমি আপনার, দখল আপনার এবং দলিলও আপনার, কিন্তু আপনার 3টি ভুলের কারণে এই সম্পত্তি যে কোনো সময় হারাতে পারেন। সেই 3টি কারণ কি? জমি আমার নিজস্ব ক্রয়কৃত সম্পত্তি, আমার নিজস্ব দলিল আছে এবং আমি ভোগ দখলেও আছি। তারপরেও কোন 3টি ভুলের কারণে এই সম্পত্তি আমাকে হারাতে হচ্ছে? এবং শুধু হারাতেই হবে না, আপনার চোখের জলে সমুদ্র হয়ে যাবে, কানতে কানতে আপনার জমি ছেড়ে দিতে হবে। এবং সেই 3টি বিষয় নিয়ে আলোচনা করব। আমরা যখন একটি সম্পত্তি ক্রয় করি, এই সম্পত্তিটি ক্রয় করার সময় আমরা কিন্তু সর্বপ্রথম দলিল সম্পাদন করি এবং এই দলিল সম্পাদন করার সময় আমাদের কিন্তু ভাবতে হবে যে আমরা এই দলিল সম্পাদন করার সময় কি কি ভুল করে থাকি। যদি দলিলে কোনো ভুল না থাকে, সেই দলিল নিয়ে আমরা কিন্তু জমির দখল সত্ত্ব বুঝে নেই এবং জমির দখল সত্ত্ব বুঝে নেওয়ার পরে ভোগ দখলে লিপ্ত থাকি। আর এই ভোগ দখলে লিপ্ত থাকা অবস্থায় যে 3টি ভুল আমরা করে থাকি, সেই ভুল 3টি কিন্তু সংশোধন করা একান্ত প্রয়োজন। অনেক সময় কিছু ভুল আছে যে ভুলের কোনো সংশোধন হয় না এবং নিজের অর্থ দিয়ে এই সম্পত্তি ছেড়ে দিয়ে তারপরে তার মাসুল দিতে হয়। সেজন্যই এই ভিডিওটি তৈরি করা। এই ভিডিওটি যদি আপনারা সম্পূর্ণ দেখেন এবং স্কিপ করে যদি না দেখেন, সম্পূর্ণভাবে যদি ভিডিওটা দেখেন, তাহলেই কিন্তু বুঝতে পারবেন এবং সবার কাছে পরিষ্কার হয়ে যাবে যে কি ভুল আমরা করে থাকি এবং কেন দলিল এবং দখল থাকা সত্ত্বেও জমি ছেড়ে দিতে হয়। কোন আদালতেও যদি মামলা দেন, সেই আদালতও কিন্তু আপনার মামলা খারিজ করে দিচ্ছে। এসিল্যান্ডে গেলে এসিল্যান্ড অফিসও আপনার মিসকেস খারিজ করে দিচ্ছে। কেন? সেই বিষয় নিয়ে আলোচনা করব। প্রিয় দর্শক শ্রোতা, আমরা জানি যে সম্পত্তি কিন্তু 2 ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে ওয়ারিশি সম্পত্তি, আর একটা হচ্ছে ক্রয়কৃত সম্পত্তি। এই যে ওয়ারিশি সম্পত্তি, অর্থাৎ যে ব্যক্তি মৃত্যুর পরে উত্তরাধিকার সৃষ্টি করে যাচ্ছেন এবং তার যে ওয়ারিশদেরকে রেখে যাচ্ছেন, সেই ওয়ারিশদের যেই সম্পত্তি, সেই সম্পত্তি ক্রয় করার সময় অধিকাংশ গ্রহীতা কিন্তু এই ভুলগুলি করে থাকে। আর সেই ভুলটি হচ্ছে কি, দেখুন, আপনার বাবা, আমার বাবা অথবা দাতার যার কাছ থেকে আপনি সম্পত্তি ক্রয় করতেছেন, তার বাবার মৃত্যুর পরে যে উত্তরাধিকার সৃষ্টি হয়েছে, সেই উত্তরাধিকার সৃষ্টি হওয়ার পরে তার রেখে যাওয়ার যে ওয়ারিশ, সেই ওয়ারিশগণ কিন্তু মৃত ব্যক্তির যে কয় জায়গায় সম্পত্তি রেখে গেছেন, যে কয় খণ্ডে সম্পত্তি রেখে গেছেন, প্রত্যেকটি খণ্ডের ইঞ্চিতে ইঞ্চিতে প্রত্যেকটি ওয়ারিশ কিন্তু মালিক। এখানে কোন আদালত বলেন, কোন সালিশদার বলেন, কোন বিচারক বলেন বা এলাকার গণ্যমান্য ব্যক্তি বলেন, এই উত্তরাধিকার সূত্রে যে ওয়ারিশ, তাদের যে সত্ত্ব, এই সত্ত্ব কিন্তু বিনষ্ট করতে পারবে না, এই সত্ত্ব কিন্তু ধ্বংস হয়ে যাবে না। তাই ওয়ারিশি সম্পত্তির বিষয়ে প্রত্যেকটি ওয়ারিশ মৃত ব্যক্তির যেই সকল জায়গায় যেই কয় খণ্ড সম্পত্তি রেখে গেছেন, প্রত্যেকটি জমি বা সম্পত্তির প্রতি ইঞ্চিতে ইঞ্চিতে তারা মালিক। এখন আসা যাক যে এই যে ওয়ারিশি সম্পত্তি ক্রয় করার সময় আমরা যে ভুলগুলি করে থাকি। 1 নম্বরে হচ্ছে, এই ওয়ারিশি সম্পত্তি যখন ক্রয় করি তখন প্রথমেই দেখতে হবে
যে আমি যার কাছ থেকে সম্পত্তি ক্রয় করেছি তিনি কি দলিল মূলে মালিক নাকি ওয়ারিশি সম্পত্তির মালিক। যদি ওয়ারিশি সম্পত্তির মালিক হয়ে থাকে তাহলে তার ওয়ারিশরা কি বলছে, এবং এই ওয়ারিশরা কখনো একত্রিত হয়ে বন্টননামা দলিল করেছে কিনা। যদি না করে থাকে আপনি কিন্তু এই সম্পত্তি ক্রয় করতে গেলে কিন্তু বিপদে পড়ে যাবেন। এটাই হচ্ছে 1 নম্বর ভুল। কারণ হচ্ছে ওয়ারিশি সম্পত্তির প্রত্যেকজন ওয়ারিশ প্রত্যেক খণ্ড জমির কিন্তু মালিক। দেখা গেছে যে আপনি সম্পত্তি ক্রয় করেছেন, আপনার দলিলে একটি দাগ দিয়ে 5 দাগের জমি আপনাকে এক দলিলে 5টি দাগ দিয়েছে, কিন্তু আপনাকে দখল দিয়েছে এক জায়গায় চৌহদ্দি দিয়ে। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? আমরা যদি উদাহরণস্বরূপ ধরে নেই যে আপনি একজন ব্যক্তি আপনার দাতার কাছ থেকে যে সম্পত্তিটা নিয়েছেন বা ক্রয় করতেছেন, সেই দাতা 5 দাগে সম্পত্তির মালিক। এখন আপনি 10% জমি ক্রয় করেছেন, এই 10% সম্পত্তি আপনার দাতা কিন্তু বিক্রয় করার ক্ষমতা রাখে এই 5 দাগের সম্পত্তি। যদি 5 দাগে 2% করে জমি আপনার দাতা পেয়ে থাকে তাহলে 5 দাগ উল্লেখ করে কিন্তু আপনাকে একটি দলিল করে দিবে 10%। এখানেই কিন্তু শেষ নয়। এই যে 5 দাগ থেকে আপনাকে দলিল করে দেওয়া হলো, কিন্তু আপনাকে দখল দেওয়া হলো একটি মাত্র দাগে, কিন্তু অন্যান্য ওয়ারিশরা কিন্তু কোনো বন্টননামা দেয় নাই। প্রত্যেকটি অংশে কিন্তু আপনার দাতার অংশ আছে, কিন্তু আপনার দাতা জোর জবরদস্তি করে অন্য ওয়ারিশদেরকে না বলে তাদেরকে ফাঁকি দিয়ে আপনার কাছে সম্পত্তি বিক্রয় করেছে এবং আপনাকে একটি দাগে দখল দিয়েছে, কিন্তু দলিলে 5টি দাগ উল্লেখ করে দিয়েছে এবং সেখানে চৌহদ্দিতে উল্লেখ করে দিয়েছে একটি দাগে। আপনার চৌহদ্দিতে বলা হয়েছে সামনে কে, পিছনে কে, ডাইনে কে, বামে কে দিয়ে ম্যাপ তৈরি করে আপনাকে একটা জমি হস্তান্তর করে দিয়েছে। আপনি কিন্তু সেই জমিতে দলিল নিয়ে ভোগ দখলে সুন্দরভাবে বসবাস করতেছেন। কিছুদিন পরে আপনার যে ওয়ারিশরা ছিল আপনার দাতার, সেই ওয়ারিশরা আপনার সম্পত্তি দাবি করে বসবে। কারণ আপনার দাতা যেমন বাবার সম্পত্তির মালিক, তেমনি আপনার দাতার ভাই বোনরাও কিন্তু ওই সম্পত্তিরও সেম একই পদ্ধতিতে তারা মালিক। এখন কথা হচ্ছে ওয়ারিশরা যখন বলবে যে আপনি যে দাগে 10% জমি ভোগ দখল করতেছেন, এই দাগে আপনি মাত্র 2% জমি পাবেন, আর 4টি খণ্ডে আরো 2% করে সম্পত্তি পাবেন, সেখানে 8% সম্পত্তি। আপনার এখানে থেকে 2% জমি রাখতে পারবেন, বাকি 8% সম্পত্তি ছেড়ে দিতে হবে। অতএব আপনার সেখানে কিছুই করার নেই, কারণ আপনি যে দাতার কাছ থেকে সম্পত্তি ক্রয় করেছেন তার ওই দাগে সম্পত্তি বিক্রি করার অধিকার মাত্র 2%। তিনি বিক্রি করেছেন 10%, দাগ দিয়েছেন 5টি, দখল দিয়েছেন একটিতে, এবং চৌহদ্দিতেও একটিতে দেওয়া হয়েছে। তারপরেও বড় কথা হচ্ছে এই সম্পত্তির কিন্তু কোনো বন্টননামা দলিল হয় নাই। ওয়ারিশি সম্পত্তি বিক্রি করতে গেলে অবশ্যই ওয়ারিশি বন্টননামা দলিল লাগবে, কারণ প্রত্যেক ইঞ্চি সম্পত্তির মালিক সমস্ত ওয়ারিশরা। কেউ কোথাও থেকে ছাড় দিতে পারবে না যত সময় পর্যন্ত বন্টননামা দলিল না হবে। এবং এই বন্টননামা দলিল হবার পরে 5 জন ওয়ারিশের কিন্তু চৌহদ্দি দিয়ে সেখানে উল্লেখ করা থাকবে রেজিস্ট্রি অফিস থেকে যে কোন ওয়ারিশ কোন অংশের মালিক। এই বন্টননামা দলিল হবার পরে আপনার দাতা সরাসরি এসিল্যান্ড অফিসে গিয়ে নামজারি করে তার নামে তার বাবার যে অংশ, সেখান থেকে তিনি যে অংশ পেয়েছেন সেই অংশ কর্তন করে তার নামে নামপত্তন করে আনতে হবে। তখনই শুধু আপনি এই সম্পত্তিটি নিতে পারবেন। আর যদি আপনি বন্টননামা দলিল ব্যতীত ওয়ারিশি সম্পত্তি ক্রয় করে দলিল নিয়ে ভোগ দখলে থাকেন,
তাহলে কিন্তু এক সময় আপনাকে পস্তাতে হবে এবং এই সম্পত্তি ছেড়ে দিতে হবে। অন্য ওয়ারিশরা যখন বাটোয়ারা মামলা দিবে তখন কিন্তু আপনাকে ছেড়ে দিতে হবে। কোনো প্রিয়েমশন মামলা দিতে হবে না, অগ্রক্রয় মামলা দিতে হবে না, কারণ বাবার পৈতৃক সম্পত্তিতে আপনার দাতার যেমন হক অন্য ওয়ারিশদের সেরকম হক। তাই জমি ক্রয় করার সময় এই একটি ভুল হচ্ছে বন্টননামা দলিল, এটি কিন্তু 100% নিতে হবে। দ্বিতীয় নাম্বার ভুল হচ্ছে বন্টননামা দলিলের পরে অবশ্যই আপনার দাতার নামে নামপত্তন বা নামজারি থাকতে হবে। আর নামজারি যখন করতে যাবে তখন কিন্তু রেকর্ডের ভূমি জরিপ খতিয়ানের প্রয়োজন হবে। আমরা ধরে নিলাম দাতার বাবা, তার নামে জরিপ খতিয়ান বা আরএস হোক বিএস হোক তার নামে আছে এবং পূর্বে থেকেই তার কাগজপত্র রেডি আছে। কিন্তু দাতার বাবা মৃত্যুর পরে দাতা যখন ওয়ারিশ তখন কিন্তু তার সম্পত্তি বাটোয়ার বন্টননামা দলিল করে যখন এসিল্যান্ড অফিসে সেই দলিলের কপি জমা দিয়ে তার নিজের নামে যখন নামজারি করবে তখন কিন্তু প্রকৃত মালিক তিনি হয়ে যাবেন। কারণ এই সম্পত্তি তার বাবার ছিল, বাবার সম্পত্তি তিনি বিক্রি করতে পারবেন না। প্রশ্ন হচ্ছে বাবা তো মৃত্যুবরণ করেছে, বাবা যে মৃত্যুবরণ করেছে আপনি জানেন, আমি জানি, গ্রামের সবাই জানে, সমাজের লোক জানে, সরকার জানে না। সরকারকে জানাতে হলে জমি সংক্রান্ত বিষয় আপনাকে নামজারি করতে হবে। আর নামজারি যখন করবেন তখন আপনার বাবার সম্পত্তি ওয়ারিশি সম্পত্তি হিসাবে আপনার বাবার সম্পত্তি থেকে যে আপনি 10% জমি পেয়েছে আপনার দাতা, সেই 10% জমি কর্তন করে আপনার দাতার নামে চলে আসবে। তখনই কিন্তু তিনি প্রকৃত এই 10% সম্পদের মালিক হয়ে যাবেন। দ্বিতীয় নাম্বার যে ভুলটি সেটি হচ্ছে নামজারিটা যেন 100% থাকে। ওয়ারিশি সম্পত্তি নামজারি থাকতে হবে, ওয়ারিশি সম্পত্তি বন্টননামা দলিল থাকতে হবে। এই দুটো ভুল কিন্তু কখনোই করা যাবে না। তৃতীয় নাম্বার হচ্ছে নাদাবি সনদপত্র। আপনি যখন আপনার দাতার কাছ থেকে সম্পত্তি ক্রয় করতেছেন আপনাকে বন্টননামা দলিল দেওয়া হয়েছে, আপনাকে নামজারি সনদপত্র দেওয়া হয়েছে, নামজারি খতিয়ান যেটাকে বলে সেটিও আপনাকে দেওয়া হয়েছে। আপনি চোখ বুজে এই সম্পত্তিটি ক্রয় করেছেন, কিন্তু আপনি ভুলেও একবার লক্ষ্য করেন নাই যে আমি যে সম্পত্তিটি ক্রয় করেছি এই সম্পত্তিটি সর্বপ্রথম ক্রয় করার অধিকার কাদের, অর্থাৎ এই সম্পত্তির যে বাকি ওয়ারিশরা আছে, আপনার কাছে যে সম্পত্তিটি বিক্রি করা হচ্ছে সেই সম্পত্তির একদম সাথে যারা বসবাস করতেছে তার ওয়ারিশরা, সহশরিকরা, এই সমস্ত সহশরিকদের কিন্তু এই সম্পত্তি ক্রয় করার অগ্র অধিকার রয়েছে। যার কারণে আপনি যদি তাদেরকে যদি না জানান এবং আপনার যে দাতা তিনি যদি তাদেরকে নোটিশ না করেন এবং আপনি যদি তাদের কাছ থেকে নাদাবি সনদ না নেন তাহলে তারা কিন্তু সরাসরি একটি প্রিয়েমশন মামলা অথবা অগ্রক্রয় মামলা দিয়ে দিবে, কারণ সম্পত্তিটি তাদের প্রয়োজন। এই নাম্বার 3 যে নাদাবি সনদপত্র, এই নাদাবি সনদপত্রটি কিন্তু 100% নিতে হবে। এই 3টি ভুলের মধ্যে আপনি একটি ভুল যদি করেন সম্পত্তি নিয়ে আপনাকে কিন্তু বিপাকে পড়তে হবে। তাহলে সর্বপ্রথম হচ্ছে ওয়ারিশি সম্পত্তির বন্টননামা দলিল 100% থাকতে হবে। নাম্বার 2 হচ্ছে দাতার নামে নামজারি বা মিউটেশন থাকতে হবে। নাম্বার 3 হচ্ছে অন্যান্য ওয়ারিশ যারা আছে তাদের কাছ থেকে নাদাবি সনদপত্র নিতে হবে। এই 3টি ভুল, যে কোনো একটি ভুল যদি আপনি করেন তাহলেই কিন্তু আপনার সম্পদ অন্যের হাতে চলে যাবে। সে প্রিয়েমশন মামলা দিয়ে নিক আর জোর জবরদস্তি করে নিক। এখন প্রশ্ন আছে জোর জবরদস্তি করে কিভাবে নেবে? আপনি আপনার দাতার কাছ থেকে সম্পত্তি ক্রয় করেছেন কিন্তু অন্য ওয়ারিশের সম্পত্তি ক্রয় করেছেন। এখানে আপনার দাতার 10% জমি বিক্রয় করার অধিকার থাকলেও এক দাগে 10% জমি বিক্রয় করার অধিকার নেই। কারণ উদাহরণস্বরূপ যদি রহিম সাহেবের মৃত্যুর পরে 5 সন্তান রেখে গেছে, 5টি পুত্র সন্তান,
এই 50% জমি রেখে গেছে, তাহলে সমান ভাগে প্রত্যেক সন্তান 10% জমি পাবে। কিন্তু 5টি দাগে 5টি খণ্ডে এই 50% জমি রেখে গেছে, তাহলে 5টি সন্তানই 5টি খণ্ডে 2% করে সম্পত্তি পাবে। এখন আপনার দাতা 1 খণ্ড জমিতে আপনাকে 10% জমি বিক্রয় করে দিছে। এই যে বিষয়টি, এই বিষয়টি যিনি গ্রহীতা থাকেন তাকেই কিন্তু খতিয়ে দেখতে হয়। যে বিক্রেতা দাতা তিনি কিন্তু খতিয়ে দেখবেন না, তিনি সবকিছুই জানেন যে আমি 10% বিক্রি করে দিয়েছি, অন্যরা 40%-এর মালিক। কিন্তু না, যে কোনো সময় জমির মূল্য বৃদ্ধি পেতে পারে, যে কোনো সময় জমির পাশ দিয়ে সরকারি কোনো স্থাপনা তৈরি হতে পারে, বড় কোনো বিশ্ব রোড তৈরি হতে পারে। যখন জমির মূল্য বেড়ে যাবে, ফরওয়ার্ডে চলে আসবে, তখন অন্য শরিকরা কিন্তু আপনাকে চাপ সৃষ্টি করবে। এই ওয়ারিশি সম্পত্তি যখন ক্রয় করবেন, অবশ্যই অবশ্যই এই 3টি বিষয়ের উপরে লক্ষ্য রাখতে হবে। লক্ষ্য রাখবেন না, নিজে পস্তাবেন, মামলা খাবেন, জমি চলে যাবে, দলিল বাজেয়াপ্ত হয়ে যাবে, আপনি কিন্তু জমি থেকে ওই 2%-এর মালিক থাকবেন, আর অন্য দাগে 2% করে সম্পত্তির মালিক থাকবেন। এক জায়গায় 10% জমি কিন্তু আপনি তখন পাবেন না। দ্বিতীয় নম্বর হচ্ছে, দলিল মূলে যদি কোনো মালিক থাকে, তার কাছ থেকে যদি জমি আপনি ক্রয় করে থাকেন, অর্থাৎ আপনার দাতা যদি দলিল মূলে বা ক্রয় সূত্রে যদি মালিক হয়ে থাকে, তাহলেও আপনাকে কিন্তু সর্বপ্রথম দেখতে হবে যে দলিল মূলে মালিক হয়েছেন, সেই দলিল মূলে মালিক উনি ঠিক আছে, কিন্তু এই সম্পত্তিটা এজমালি সম্পত্তি বা যৌথ সম্পত্তি কিনা, 3-4 জনে মিলে 1 খণ্ড জমি ক্রয় করেছে কিনা, এই বিষয়টি কিন্তু মাথায় রাখতে হবে। যদি আজমালি সম্পত্তি হয়, তাহলে কিন্তু সহশরিক যিনি আছেন তাকে কিন্তু নোটিশ করতে হবে, তার কাছ থেকেও কিন্তু নাদাবি সনদ নিতে হবে এবং বন্টননামা দলিল নিতে হবে। বিষয়টা কিন্তু ভাবার, কারণ আজমালি সম্পত্তি আমরা ধরে নিলাম যে 3 বন্ধু মিলে 1 বিঘা সম্পত্তি ক্রয় করেছে। এখন এক বন্ধু তার সম্পদ বিক্রি করে দিবে। এই যে যৌথ সম্পত্তি এক দলিলে, এটা যখন তিনি বিক্রি করতে যাবে, তখন কিন্তু তার বন্টননামা দলিল লাগবে। আর এই বন্টননামা দলিল নিয়ে তাকেও কিন্তু তার নামে নামজারি করতে হবে। মোট সম্পত্তি থেকে কর্তন করে তার অংশ আলাদা করে তারপরে কিন্তু তার এই সম্পত্তিটা বিক্রি করতে হবে। আর বিক্রি করার সময় গ্রহীতা কিন্তু 100% এই যে বাকি যে 2 জন শরিক রয়েছে তাদের কাছ থেকে নাদাবি সনদপত্র নিতে হবে। এইভাবে যদি নেন, তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না। না হলে আপনি যদি চুপে চুপে যদি এই সম্পত্তি ক্রয় করেন, তাহলে কিন্তু আপনি ধরা খেয়ে যাবেন এবং আপনার নামে কিন্তু প্রিয়নশন মামলা হবে, অথবা আপনাকে জমিতে কিন্তু দখলে যেতে দিবে না। তাই অর্থ দিয়ে সম্পত্তি ক্রয় করে বেআইনি ভাবে কাজ করে চুপ করে বসে থাকা যাবে না। অনেকে প্রশ্ন করে যে এই আমি দখলে আছি, আমি দলিল আছে আমার, তামাদি আইনের 28 ধারায় 12 বছর পর্যন্ত দখলে থাকলে সেই সম্পত্তি দেওয়া লাগে না সবকিছু। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, গুড়ায় গন্ডগোল না রেখে প্রথম থেকেই যদি সচেতন ভাবে 1 খণ্ড জমি ক্রয় করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার তামাদি আইন বলেন আর সুনির্দিষ্ট প্রতিকার আইন বলেন আর বাটোয়ারা মামলা বলেন, কোনো কিছুই আপনার লাগবে না। আর যদি আপনি ভুল করেন, তাহলে বাটোয়ারা মামলা বলেন, সুনির্দিষ্ট প্রতিকার আইন বলেন আর তামাদি আইন বলেন, কোনোটিই কাজে লাগবে না। সবকিছুতে আপনি ধরা খেয়ে যাবেন। তাই আপনি যখন সম্পত্তি ক্রয় করবেন, অবশ্যই অবশ্যই আপনি দলিল সূত্রে যারা মালিক, ক্রয় সূত্রে মালিক, তাদের কাছ থেকেও এই আজমালি সম্পত্তির যারা, তাদের কাছ থেকে সম্পত্তি নিতে গেলে ঠিক আপনাকে এই বন্টননামা দলিল, নামজারি খতিয়ান এবং নাদাবি সনদ, এই 3টি কিন্তু 100% নিতে হবে। আর ওয়ারিশি সম্পত্তি যদি নেন, সেম ওয়ারিশি সম্পত্তিও কিন্তু আপনাকে নিতে হবে। এখন কথা হচ্ছে, আপনাকে কি শুধু ওয়ারিশরাই ধরবে? আপনাকে কি শুধু আজমালি সম্পত্তির সহশরিকরাই ধরবে? না, আপনাকে সরকারও ধরবে। কেন সরকার ধরবে? সরকার সব সময় চায় যে যেখানে যে অবস্থায় আছে, অর্থাৎ আইন যেটা চাচ্ছে, যে যেখানে যে অবস্থায় আছে সে সেইখানে সেই অবস্থায় শান্তিতে থাক। কিন্তু
সরকার কি চাচ্ছে? সরকার চাচ্ছে সম্পত্তিটি কার কাছে, কতটুক সম্পত্তি, সম্পত্তির পরিমাণ কি, সম্পত্তির শ্রেণী কি, ওখান থেকে কত টাকা রাজস্ব বা খাজনা আসবে, এই সকল বিষয় জানার জন্য কিন্তু রেকর্ড খতিয়ান এবং নামজারি খতিয়ান। আপনি যখনই নামজারি খতিয়ান আপনি নামজারি করতে যাবেন, তখনই কিন্তু আপনার রেকর্ড খতিয়ান ধরে টান দিবে। আমি ধরে নিলাম আপনাদের রেকর্ড খতিয়ান সবকিছু ঠিক আছে, কিন্তু নামজারি যখন করতে যাবেন তখনই কিন্তু আপনাকে বন্টননামা দলিল দিতে হবে। নচেত আপনি যদি ঘুষ দিয়ে, দুর্নীতি করে এবং বিভিন্ন সিন্ডিকেটের মাধ্যমে যদি আপনি নামজারি করে নিয়ে আসেন নিজের নামে, তাতেও কিন্তু আপনি শান্তি বা রেহাই পাবেন না। কারণ মিসকেসের সিস্টেম আছে। যখন আপনার সহশরীক এই বিষয়টি জানতে পারবেন, তখনই কিন্তু মিসকেস দিয়ে তাদের কাগজপত্র যখন সাবমিট করবে, তখন কিন্তু আপনার নামজারি খারিজ হয়ে যাবে। আমাদের ভিডিওটি আপনার ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।